আসসালামু আলাইকুম। আমি ফাহিমা সূর্য আপনাদের সাথে আছি। বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, তার জন্ম 13 নভেম্বর 1948 এবং প্রয়াণ 19 জুলাই 2012। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের শোনাবো এই তুঙ্গস্পর্শী জনপ্রিয় অমর কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস হিমু সিরিজের হিমুর মধ্য দুপুর। বইটি বড় বিধায় খণ্ড খণ্ড আকারে আমার চ্যানেলে আপলোড দিয়েছি। প্রথম খণ্ডের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। চলুন তবে শুরু করি হিমুর মধ্য দুপুর উপন্যাসের দ্বিতীয় খণ্ড। সকলকে আমন্ত্রণ হিমুর অ্যান্টিলজিক্যাল আশ্চর্য জগতে। আমি ফ্যানের নিচে দাঁড়িয়ে শরীর ঠান্ডা করতে লাগলাম। মাজেদা খালা ঘরের এসিও ছেড়ে দিয়েছেন। ঘর দ্রুত শীতল হচ্ছে। রোদে হাঁটার নেশা ভাবটা কেটে যাচ্ছে। মাজেদা খালা শরবত নিয়ে এলেন। চিনির শরবত না, লবণের শরবত। প্রচুর ঘাম হলে এই শরবতই নাকি খাবার বিধান। তুই কি আমার কাছে কোনো কাজে এসেছিস? হ্যাঁ, আমারও তাই ধারণা। ভর দুপুরে বিনা কাজে আসার মানুষ তুই না। কাজটা কি? বিশেষ একটা ধর্ম নিয়ে আমি গবেষণা করছি। তুমি এই বিষয়ে কি জানো তাই জানতে এসেছি। ধর্ম বিষয়ে আমি কি জানবো? তোর খালু সাহেব জানতে পারেন। সে দেশে নেই, জাপান গিয়েছে। তুমি যা জানো তাই শুনি। কি ধর্ম সম্পর্কে জানতে চাস? কক্কক ধর্ম। কক্কক ধর্ম আবার কি? এই প্রথম এমন এক ধর্মের নাম শুনলাম। পল্টু স্যার যে কক্কক শব্দ করে এই বিষয়ে জানতে চাচ্ছি। মাজেদা খালা বিরক্ত হয়ে বললেন, সহজ কথা সহজে বলতে পারিস না? আমি ভাবলাম কি না কি ধর্ম। আমি যতদূর জানি কক্কক করার কারণে স্যারের বিয়ে ভেঙে গিয়েছিল। এটা কি সত্যি? মাজেদা খালা বললেন, তোকে কে বলেছে? পল্টু ভাইজান বলেছেন। হ্যাঁ, স্যারকে জিজ্ঞেস করেছিলাম। স্যার বিয়ে করেননি কেন? তখন বললেন। মাজেদা খালা তীক্ষ্ণ গলায় বললেন, কার সঙ্গে বিয়ের কথা হচ্ছিল সেটা কি বলেছে? না। যাক, এইটুকু সেন্স তাহলে আছে। তোমার সঙ্গে বিয়ে হতে যাচ্ছিল? হ্যাঁ, বিরাট বড়লোকের ছেলে। গাড়ি বাড়ি এইসব দেখে বাবা রাজি হয়ে গেলেন। আর আমি নিজেও তাকে পছন্দ করতাম। পছন্দ করার মতোই মানুষ। বিয়ে করতে এসেছে, বরযাত্রীর সঙ্গে বসেছে। টেনশনের কারণে মনে হয় কিছু একটা হয়েছে। শুরু করলো কককক। আমার বড় চাচা মিলিটারি কর্নেল। তিনি বললেন, জামাই কককক শব্দ করছে কেন? সমস্যা কি? পল্টু ভাইজান বড় চাচার হুঙ্কারে আরও বেশি ভয় পেয়ে গেলেন। জোরে জোরে কককক করতে লাগলেন, এত জোরে যে ভেতর বাড়ি থেকে শোনা যায়। বিয়ে ভেঙে গেল। আমি বললাম, পল্টু স্যারের সঙ্গে তোমার বিয়ে হলে খারাপ হতো না। মানুষটা শুধু যে ভালো তা না, অন্যরকম ভালো। মাজেদা খালা চাপা গলায় বললেন, জানি। আমি বললাম, ওনার শোবার ঘরে তোমার যে একটা বাঁধানো ছবি আছে এটা কি জানো? না তো। বয়সকালে তুমি যে কি রূপবতী ছিলে ছবিটা না দেখলে বিশ্বাসই করা মুশকিল। প্রথম কিছুদিন আমি চিনতেই পারিনি যে এটা তোমার ছবি। মাজেদা খালা বললেন, তোর দায়িত্ব হচ্ছে আজই ছবিটা সরিয়ে ফেলা। অন্য লোকের স্ত্রীর ছবি তিনি কেন নিজের ঘরে রাখবেন? ছি, আজ দিনের মধ্যে তুই ছবি সরাবি। আমি বললাম, এই কাজটা আমি করব না খালা। বেচারার কিছুই তো নেই, থাকুক না এই ছবি। মাজেদা খালা চট করে আমার সামনে থেকে সরে গেলেন। বুঝতে পারছি হঠাৎ তার চোখে পানি চলে এসেছে। প্রকৃতি মাঝে মাঝে মানুষকে এমন বিপদে ফেলে। চোখে পানি আসার সিস্টেম না থাকলে জীবনযাপন হয়তো সহজ হতো। হাসপাতালের 31 নম্বর কেবিনে পল্টু স্যার হতাশ ভঙ্গিতে শুয়ে আছেন। তার গায়ে হাসপাতালের হাস্যকর সবুজ জামা। এই জামায় রোগীর সুবিধার জন্য বোতাম থাকে না, পেছন দিকে ফিতা থাকে। হাতের হাতে সেই ফিতা বাঁধতে হয় বলে বেশিরভাগ সময় আন্ধা গিট্টু লেগে। প্রয়োজনের সময় এই জামা খোলা যায় না। রোগী তো পারেই না, নার্সরাও পারে না। পল্টু স্যারের হাতে টিভি রিমোট কন্ট্রোল। তিনি তাকিয়ে আছেন টিভির দিকে। টিভি কিন্তু বন্ধ। ফিনাইল গন্ধমুক্ত হোটেল ধর্মী হাসপাতাল। ইদানিং এ ধরনের হাসপাতাল বাংলাদেশে প্রচুর হচ্ছে। এই হাসপাতালগুলোর লক্ষ্য রোগীকে 5 স্টার হোটেলের আনন্দে রাখা। চিকিৎসা অনেক পরের ব্যাপার। সমস্যা হচ্ছে রোগীরা চাচ্ছে চিকিৎসা। 5 স্টার হোটেলে আরামে থাকতে চাইলে তারা 5 স্টার হোটেলেই যেত, হাসপাতালে ভর্তি হতো না। স্যার, টিভিতে কি দেখছেন?
পল্টু স্যার চমকে আমার দিকে তাকিয়েই হাহাকার ধ্বনি করলেন। হিমালয়, সর্বনাশ হয়ে গেছে, আমি চোখে অন্ধকার দেখছি, মহা সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে? হাসপাতালে পড়ার জন্য একটা প্যাকেটে বই আলাদা করে রেখেছিলাম, প্যাকেটটা ফেলে এসেছি। বই ছাড়া রাত কাটাবো কিভাবে? আমার ঝুলির ভেতর একটা গল্পের বই আছে, এতে কাজ চলবে? পল্টু স্যার আনন্দিত গলায় বললেন, অবশ্যই কাজ চলবে, আমার বই হলেই চলে। কি বই সেটা কোনো ব্যাপার না স্যার, আমি যে বইটা এনেছি তার নাম বিড়াল আমার সিম কার্ড দুধে ভিজিয়ে খেয়ে ফেলেছিল। অতি আধুনিক লেখা। পল্টু স্যার বললেন, সিম কার্ড বিড়াল দুধে ভিজিয়ে কিভাবে খাবে? কার্ডটা ধরবে কিভাবে? থাবা দিয়ে তো কিছুই ধরা যায় না। বিড়াল দাঁতে কামড় দিয়ে কার্ড ধরেছিল, সেইভাবেই দুধের বাটিতে ডুবিয়েছে। পল্টু স্যার বিস্মিত হয়ে বললেন, বিড়াল সিম কার্ড খায় এটাই তো জানতাম না। ছাগল সব কিছু খায় এটা জানি। আচ্ছা শোনো, এটা কি হাসির বই? হাসির বই না স্যার, খুব সিরিয়াস বই, পরবাস্তবতা। পল্টু স্যার বললেন, অন্য কোনো বিষয় নিয়ে আমার সমস্যা নেই, শুধু হাসির ব্যাপারগুলো নিয়ে সমস্যা। একটা জোকসের বই অনেক দিন আগে পড়েছিলাম, কিছুই বুঝতে পারি নাই। তোমাকে একটা বলবো, তুমি কিছু বুঝতে পারো কি না? বলুন। এক প্রেমিক তার প্রেমিকাকে গাড়ি চালানো শেখাচ্ছে। প্রেমিকা ব্যাক ভিউ মিরর দেখিয়ে বলল, আয়নাটা এমনভাবে ফিট করেছে যে মুখ দেখা যায় না, চুল ঠিক করতে পারছি না। প্রেমিক বলল, ওই আয়নাটা পেছনে দেখার জন্য। তখন প্রেমিকা বলল, ছি ছি কমল ভাই, আপনি এত অসভ্য কেন? এই হলো গল্প, বুঝলে? এখন তুমি বলো, ছেলেটা অসভ্যতা কি করেছে? সত্যি কথা বলার মধ্যে কোনো অসভ্যতা আছে? জি না, আমি গল্পটা নিয়ে অনেক চিন্তা করেছি, কিছুই বের করতে পারি নাই। আচ্ছা শোনো, এমন কি হতে পারে যে প্রেমিক গাড়ি চালানো শেখাচ্ছে এটাই হাসির ব্যাপার? হতে পারে, আমিও তাই ভেবেছি। মেয়েটা গাড়ি চালানো শিখবে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে, কিংবা তাদের বাসার ড্রাইভারের কাছে। প্রেমিকের কাছে কেন? যুক্তিযুক্ত কথা বলেছেন স্যার, তারপরও মেয়েটার আচরণ ঠিক না, সে সিসি করে উঠবে কেন? অবশ্যই মেয়েটার মেজাজ খারাপ, সে মুখ দেখতে পারছে না, মাথার চুল ঠিক করতে পারছে না, মেজাজ খারাপের কারণে সে সিসি বলেছে। স্যার হতে পারে, আপনি বরং বই পড়ুন কিংবা ঘুমিয়ে পড়ুন, আপনাকে দেখেই মনে হচ্ছে আজ আপনার শরীর খারাপ। ঠিকই বলেছ, চোখ জ্বালা করছে, তুমি বইটা পড়ে শোনাও। আমি বই হাতে নিলাম। পল্টু স্যার আধশোয়া হয়ে আছেন, গভীর আগ্রহ নিয়ে পরাবাস্তব গল্প শুনছেন, তার চোখে শিশুর মুগ্ধতা। বিড়ালটা নাদুস নুদুস কিন্তু অন্ধ, তার জগৎ ধূসর, তার চোখ পিটপিট করে কিন্তু সে দেখে না। তার সামনে দুধের বাটি, বাটিতে দুধ নেই, কিংবা ছিল। দুষ্টু বিড়াল দেখতে পায়নি, কারণ সে অন্ধ। প্রথম তার যখন চোখ ফুটল, তখন তার মা বলল, ডার্লিং দেখো সুন্দর পৃথিবী। সে পৃথিবী দেখে বিরক্ত হলো, কি কুৎসিত। তখন সে নিজে নিজে অন্ধ হয়ে গেল। যে চোখে দেখে না সে কথা বেশি বলে। বিড়ালের মা তাকে একটা গ্রামীণ মোবাইল সেট উপহার দিল, সেখানে কোনো সিম কার্ড ছিল না। সে সিম কার্ড কিনতে গ্রামীণের সেল সেন্টারে গেল। সেল সেন্টারের এক পরিচালক একজন তরুণী, তার বয়স 19, তিনি বৃশ্চিক রাশির জাতক। আজ তাড়াহুড়া করে এসেছেন বলে শাড়ি পরে আসতে পারেননি। তার সুগঠিত স্তন ভোরের আলোয় ঝলমল করছে। তার স্তনযুগল দেখেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, অনাঘ্রাতা পূজার কুসুম দুটি। সৌভাগ্যক্রমে রবীন্দ্রনাথও তখন একটা সিম কার্ড কিনতে এসেছিলেন। তার ইচ্ছা বিভিন্ন তরুণীদের তিনি টেলিফোন করে জানতে চাইবেন, সখী ভালোবাসা কারে কয়? পল্টু স্যার বিস্মিত হয়ে বললেন, এখানে রবীন্দ্রনাথ কোত্থেকে এলেন? আমি বললাম, পরাবাস্তব গল্পে সব কিছুই সম্ভব। রবীন্দ্রনাথ হাফ প্যান্ট পরে বিড়ি ফুঁকতে ফুঁকতে চলে আসতে পারেন। নিউ মার্কেট কাঁচা বাজার থেকে রাতা মুরগি এবং হিদল শুটকি কিনে তার স্ত্রী মৃণালিনী দেবীকে বলতে পারেন, ওগো মৃ, মুরগির সালন করো, হিদলের ভর্তা করো, আর আমাকে কাদের সিদ্দিকী সাহেবের গামছাটা দাও, পুকুরে একটা ডুব দিয়ে আসি। কাদের সিদ্দিকীর গামছা মানে? পলিটিক্যাল গামছা স্যার, টেকসই, সহজে রং যায় না। পল্টু স্যার বললেন, এসব কি বলছো? তোমাকে বই পড়ে শোনাতে হবে না, তুমি বাসায় চলে যাও, ঘুমাও। আমি রাতে হাসপাতালেই থাকবো। ঘুমাবে কোথায়? ঘুমাবো না, জেগে থাকবো।
কাল সারা রাত জেগেছিলাম, তার আগের রাতেও জেগেছিলাম। কেন? বাবার উপদেশ। বাবা বলে গেছেন, মাসে 3 দিন 3 রাত ঘুমাবি না, এক পলকের জন্য চোখের পাতা এক করবি না। পল্টু স্যার বললেন, কেন? আমি বললাম, স্লিপ ডিপ্রাইভেশন হলে কিংবা মস্তিষ্কে অক্সিজেনের অভাব হলে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আমার বাবা চাচ্ছিলেন যেন আমি এইসব ঘটনা দেখি। পল্টু স্যার বললেন, তাহলে আমিও তোর মতো জেগে থাকবো। সেটা খারাপ না, জাগরণে যায় বিভাবরী। পল্টু স্যার জেগে থাকার চেষ্টা প্রাণপণ করলেন, বলেই মুহূর্তেই ঘুমিয়ে গেলেন। আমি জেগে রইলাম। মাঝে মাঝে ঘুম জড়িয়ে আসে। আমি বলি, এই চোখ বাবারা, জেগে থাকো, তোমরা দুজনই ভালো, দুজনই লক্ষ্মী সোনা চাঁদের কণা। স্লিপ ডিপ্রাইভেশন এক ধরনের ঘোর তৈরি করে। বাস্তব জগৎ বিড়ালের সিম কার্ড খাওয়া জগৎ হয়ে যায়। রিয়েলিটি সংশয় তৈরি হয়। যেমন শেষ রাতে আমার কাছে মনে হলো কেবিনে একটা অন্ধ বিড়াল ঢুকেছে। সে ছোটাছুটি করতে গিয়ে খাটের পায়ের সঙ্গে বাড়ি খাচ্ছে এবং মিউমিউ করছে। কয়েকবার ঘন ঘন চোখের পলক ফেলার পর বিড়াল অদৃশ্য হয়ে গেল। তবে সমস্যার সমাধান হলো না। তখন দেখলাম খাটে মাজেদা খালা শুয়ে আছেন, পল্টু স্যার না। আমি বললাম, খালা তুমি এখানে কেন? খালা বললেন, তাতে তোর কোনো সমস্যা? আমি কি করব না করব তা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি তাহলে তোমার প্রভু, হেয়ালি কথা বন্ধ করবি? অন্ধ বিড়ালটা দেখছে খালা। না তো। তোমার মোবাইলটা সাবধানে রাখো, বিড়াল অন্ধ হলেও দুষ্ট আছে। মোবাইল খুলে তোমার সিম কার্ড খেয়ে ফেলবে। কি সর্বনাশ, আগে বলবি না? দুনিয়ার নাম্বার আমার এই সিম কার্ডে, এটা খেয়ে ফেলে আমার গতি কি হবে? স্লিপ ডিপ্রাইভেশনে বেশিক্ষণ থাকতে পারলাম না। ভোরবেলা ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে বাবাকে স্বপ্ন দেখলাম। বাটি ভর্তি গরম দুধ নিয়ে বসেছেন, পাউরুটি দুধে চুবিয়ে চুবিয়ে খাচ্ছেন। আমি বললাম, কি খাচ্ছ বাবা? বাবা বললেন, পাউরুটি খাচ্ছি, শরীরটা গেছে, সহজ পাচ্য খাবার ছাড়া কিছু খেতে পারি না, অম্বল হয়। চোখ এরকম পিটপিট করছো কেন? চোখে কি কোনো সমস্যা? চোখে দেখি না। কবে থেকে দেখো না? দিন তারিখ ডায়েরিতে নোট করে রাখি নাই। খুব সমস্যা হচ্ছে না, খুব আরাম হচ্ছে। গাধা ছেলে। পরকালে মানুষ অন্ধ হয় এটা জানতাম না। আমার ধারণা ছিল পরকালে সবার চিরযৌবন। এবং চুপ কর, কটকট করে কথা বলবি না, শান্তিমতো নাস্তা খেতে দে। খাটের উপর শুয়ে আছে এই বুড়োটাকে। তুমি তো চোখে দেখো না, বুঝলে কি করে খাটে এক বুড়ো শুয়ে আছে? অনুমানে বুঝেছি। এই বুড়োর সমস্যা কি? উনার সমস্যা কিডনি, 2টা কিডনি, 2টাই অচল। আচ্ছা বাবা, ভালো কথা। এইসব ক্ষেত্রে মহাপুরুষদের ভূমিকা কি হবে? মহাপুরুষ কি তৎক্ষণাৎ নিজেরটা দিয়ে দেবেন? না। না কেন? মহাপুরুষদের জীবনের মূল্য অনেক বেশি। তাদেরকে বেঁচে থাকতে হবে। ভালো খাওয়া দাওয়া, শান্তি নিদ্রা তাদের প্রয়োজন। বাবা, তুমি তো এক এক সময় এক এক কথা বলো। বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন, ঠিকই ধরেছিস। অন্ধ হবার পর থেকে কথা খানিকটা এলোমেলো হয়ে গেছে। যাই হোক, তুই শান্তিতে ঘুমো। 3 বার বল, ঘুম শান্তি, ঘুম শান্তি, ঘুম শান্তি। আরামের ঘুম হবে। আমি 3 বার ঘুম শান্তি বললাম। সারা জীবন শুনেছি ওম শান্তি, এখন শুনছি ঘুম শান্তি। সমস্যা নেই, আমার ঘুম দিয়ে কথা। লাশ কাটা ঘরের শান্তিময় জীবনানন্দ স্টাইলের নিদ্রা। আমার ঘুম ভাঙলো এক বুড়োর কথাবার্তায়। পল্টু স্যারের সঙ্গে এই বুড়ো হম্বিতম্বি ভঙ্গিতে কথা বলছে, গলা মিষ্টি, বিশেষ ভঙ্গিতে কর্কশ করার চেষ্টা চলছে। কর্কশ হচ্ছে না। যে কথা বলছে সে সঙ্গীতশিল্পী হলে নাম করত। মেঝেতে শুয়ে ঘুমাচ্ছে একে? তোমার সার্ভেন্ট? কেয়ারটেকার? কেয়ারটেকার নাম হিমু। যে সার্ভেন্ট তাকে সার্ভেন্ট বলবে, কেয়ারটেকার আবার কি? সার্ভেন্ট শুনতে খারাপ লাগে। খারাপ লাগার কিছু নাই। যে যা তাকে তাই বলতে হবে, নয়তো এরা মাথায় উঠবে। এর নাম কি? হিমালয়। বাবা, নামের তো বিরাট বাহার। 9টা বাজে, এখনো শুয়ে ঘুমাচ্ছে। এই শোন, এই। আমি চোখ মেললাম। ঘুম আগেই ভেঙেছিল, এখন চোখ পিটপিট করছি। বুড়োকে দেখছি, সৌম্য চেহারা, দাঁড়িয়ে আছে, পরেছেন নীল রঙের আচকান, হাতে বাহারি ছড়ি থাকার কারণে নাটকের সম্রাট শাহজাহানের মতো লাগছে। ভদ্রলোক বললেন, তোকে রাখা হয়েছে রোগীর সেবা করার জন্য, আর তুই হা করে ঘুমাচ্ছিস? আমি বললাম, সরি। খবরদার, আর কোনোদিন সরি বলবি না। চাকর বাকরের মুখে সরি, থ্যাংক ইউ এসব মানায় না। আর শোন, তোকে হিমালয়, কাঞ্চনজঙ্ঘা এসব ডাকতে পারবো না। এখন থেকে তোর নাম আব্দুল, বুঝেছিস? বুঝেছি স্যার। আমি পল্টুর আপন চাচা। চাচা, আসসালামু আলাইকুম।
আমাকে চাচা ডাকবি না, তোর সঙ্গে আমার আত্মীয়তা নাই, আমাকে ডাকবি স্যার। ইয়েস স্যার। চিৎকার করে ইয়েস স্যার বলবি না, তুই মিলিটারিতে ঢুকোস নাই, বদপুলা। চাকরদের স্টাইলে অর্থহীন হাসি দিলাম। বাড়ির দামি কোনো কাচের জিনিস ভাঙলে চাকর এবং বুয়ারা যেরকম হাসি দেয়, সেই হাসিতে লজ্জা থাকে, অপ্রস্তুত ভাব থাকে, কঠিন হাসি। বৃদ্ধ বললেন, আমি গাড়ি নিয়ে এসেছি, রোগীকে তার বাসায় নামিয়ে দিব, তুই হাসপাতালের অফিসে যা, রিলিজের বিষয় কি করতে হবে খোঁজ নে। আমি ঘর থেকে বের হতে হতে নামলাম। পল্টু স্যার বললেন, আমি ঘর থেকে বের হতে হতে শুনলাম পল্টু স্যার বললেন, চাচা তুই তুই করে বলছেন কেন? বুড়ো খেকিয়ে উঠল, তুই করবো না তো আপনি আপনি করে কোলে বসাবো? পল্টু শোন, ছোট জাতকে ছোট জাতের মতো রাখতে হয়। আদর দিলে লাভ দিয়ে মাথায় ওঠে, মাথায় উঠেই ক্ষান্ত হয় না, মাথায় হেগে দেয়। মাথায় হেগে দিবে কেন? তাদের স্বভাব হাগা, এই জন্য হাগবে। জটিল এই বৃদ্ধ সম্পর্কে পরের কয়েকদিন যা জানলাম তা হচ্ছে, এই বৃদ্ধের নাম আব্দুস সাত্তার, হোমিওপ্যাথি চিকিৎসক। টিকাতুলিতে তার চেম্বারের নাম শেফা ক্লিনিক। নিচে লেখা, ধন্বন্তরী হোমিও চিকিৎসক এ সাত্তার, MC, MR, PL, ডাবল স্বর্ণপদক প্রাপ্ত। ধন্বন্তরী বানান ভুল, MC, MR, PL এ কি হয় তা জানা যায়নি। আমি ওনার ক্লিনিকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম। উনি চশমার ফাঁক দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুই চাকর, তুই থাকবি চাকরের মতো, MCর বুঝবি কি? আর তুই এখানে এসেছিস কেন? আমার চেম্বারে তোর দরকার কি? স্যারের জন্য ওষুধ নিতে এসেছি, ওনার ঘুম কম হচ্ছে, হোমিওপ্যাথিতে ঘুমের ওষুধ আছে? গাধার মতো কথা বলবি না, এমন ওষুধ আছে 1 ফোঁটা খাওয়াই দিলে হাতি 7 দিন ঘুমাবে। আমি মুখ শুকনা করে বললাম, হাতিরা কি আপনার কাছ থেকে ওষুধ নেয়? আব্দুস সাত্তার বেশ কিছুক্ষণ হতভম্ব ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে থেকে তার অ্যাসিস্ট্যান্টকে বললেন, এই গাধাটাকে কানে ধরে চেম্বার থেকে বের করে দাও। আর কোনোদিন যদি দেখি এই বটটা আমার চেম্বারে ঘুরঘুর করছে, তাহলে সবার চাকরি যাবে। আব্দুস সাত্তার সাহেবের সম্পর্কে আর যা জানলাম তা হলো, তার একটাই ছেলে, ছেলের নাম সোহাগ, বয়স 18-19, এলাকার ক্যারাম চ্যাম্পিয়ন। প্রতি বোর্ড 20 টাকা বাজিতে সারাদিন ক্যারাম খেলে, সন্ধ্যার পর বাজি জেতা টাকায় ফেন্সি ডিল খেয়ে ঝিম ধরে থাকে। তার ফেন্সি বন্ধুদের নিয়ে হঠাৎ ছোটোখাটো ছিনতাই করে, ভদ্র ছিনতাই। যেমন কোনো বৃদ্ধ সন্ধ্যার পর রিক্সা করে বাড়ি ফিরছে, তখন সোহাগ চেঁচিয়ে বলবে, এই যে মুরব্বী, আপনার কি যেন পড়ে গেছে। তখন রিক্সা থামে, বৃদ্ধ কি পড়ে গেছে দেখার জন্য পেছনে তাকান। সোহাগ তখন একটা মানিব্যাগ হাতে এগিয়ে আসে এবং অতি বিনয়ের সঙ্গে বলে, মুরব্বী, এই মানিব্যাগটা পড়েছে, এটা কি আপনার? ব্যাগ ভর্তি টাকা। বেশিরভাগ বৃদ্ধরাই বলে, হ্যাঁ বাবা আমার, আল্লাহ তোমার ভালো করুক। মানিব্যাগে কত টাকা আছে বলতে পারেন? বাবা গণা নাই, বুড়া মিয়া, 2 দিন পরে কবরে যাবেন। লোভ আছে 16 আনা, অন্যের ব্যাগ বলতেছেন নিজের। বাবা ভুল হয়েছে, অন্ধকারে বুঝি নাই, আমার মানিব্যাগ পকেটেই আছে। দেখি পকেটের মানিব্যাগ দেখি। এর মধ্যে দলের বাকিরা এসে রিক্সা ঘিরে দাঁড়ায়। একজনের হাতে সুন্দর কাজ করা রাজস্থানী ছুরি। এই ছুরির বিশেষত্ব হচ্ছে, এমনিতে দেখলে মনে হবে লতা ফুল আঁকা 6 ইঞ্চি ধাতুর স্কেল, বোতাম টিপলেই খটাস শব্দে ছুরি বের হয়ে আসে। ছুরির মাথা বকের ঠোঁটের মতো সামান্য বাঁকা। বৃদ্ধ খটাস শব্দে ছুরি বের হওয়া দেখে, ততক্ষণে তার আক্কেল গুরুম হয়ে গেছে। মুরব্বী মানিব্যাগটা দিয়ে কান ধরে বসে থাকেন। মিথ্যা বলার শাস্তি, আমরা দূর থেকে লক্ষ্য রাখব, কান থেকে হাত সরালে এই ছুরি পেটে হান্দাইয়া দেব। বিশেষ একটা জায়গা, জিয়ার মাজারের দক্ষিণ পাশে। অনেককেই কান ধরে যেতে দেখা যায়। মিউনিসিপ্যালিটির লোকজনের সঙ্গে বন্দোবস্ত করা আছে। এই জায়গায় স্ট্রিট লাইট সবসময় নষ্ট থাকে। এত কিছু জানলাম কিভাবে, একটু পরে বলি। আগে তরুণী মেয়েদের কাছ থেকে গয়না এবং ব্যাগ কিভাবে নেওয়া হয় এটা বলি। মনে করা যাক কোনো এক তরুণী রিক্সা করে যাচ্ছে। জায়গাটা অন্ধকার দেখে তরুণী খানিকটা ভীত। হঠাৎ সে দেখবে এক যুবক, সোহাগ, এগিয়ে আসছে এবং ব্যাকুল গলায় বলছে, আপু 1 সেকেন্ড দাঁড়ান প্লিজ, আপু প্লিজ। মেয়ে কিছু বলার আগে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দেয়। সোহাগ এগিয়ে আসে, হাত কচলাতে বলে, বন্ধুর সঙ্গে একটা বাজি ধরেছি, বাজি জিতলে 1000 টাকা পাই। আপা আপনার পায়ে ধরি, হেল্প মি।
তরুণী তখন বলে, কি বাজি? আপনাকে চুমু খাবো, আপনি কিছুই বলবেন না, এই বাজি। আপু, আমি দাঁত ক্লোজ আপ টুথপেস্ট দিয়ে মেজে এসেছি, কোনো সমস্যা নেই। রিক্সাওয়ালা ভাই, তুমি অন্যদিকে তাকাও। তুমি থাকায় আপু লজ্জা পাচ্ছে। আপু, ওই যে দেখুন, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে বাজির ফলাফল দেখার জন্য। ওদেরকে বলে দিয়েছি যেন মোবাইল দিয়ে ছবি না তোলে। কেউ যদি ছবি তোলে তাহলে ভুঁড়ির মধ্যে ছুরি ঢুকাই দিব। এই দেখেন ছুরি। খটাস শব্দ হয়। ফলার ভেতর থেকে রাজস্থানী ছুরি বের হয়ে আসে। চুমুর হাত থেকে বাঁচার জন্য তরুণীর সঙ্গে যা আছে সবই দিয়ে দেয়। হাত ব্যাগ, ঘড়ি, গলার চেইন, ইমিটেশন গয়না কিছুই নিজের কাছে রাখে না। ছিনতাই দলের প্রধান তখন অতি ভদ্রভঙ্গিতে বলে, সব কেন দিয়ে দিবেন আপু? রিক্সা ভাড়া হাত দিতে হবে না? 20 টাকা রাখুন আপু। এই রিক্সাওয়ালা, আপুকে সাবধানে নিয়ে যাও। অন্ধকার জায়গা অ্যাভয়েড করবে, দিনকাল খারাপ। ঘটনা যা বললাম সবই পত্রিকায় প্রকাশিত। ছিনতাইকারী দলের প্রধান ক্যারাম চ্যাম্পিয়ন সোহাগ যে পল্টু স্যারের আপন চাচাতো ভাই, সেটা কিভাবে জানলাম বলি। হাসপাতাল থেকে ফেরার দ্বিতীয় দিনে সন্ধ্যায় পল্টু স্যার অস্থির হয়ে পড়লেন। নতুন বই কিনবেন। ড্রাইভারকে ডেকে বললেন, গাড়ি বের করো। ড্রাইভার বলল, স্যার গাড়ি তো বসে গেছে। পল্টু স্যার বললেন, গাড়ি বসে গেছে মানে কি? গাড়ি তো বসেই থাকে, দাঁড়িয়ে থাকে না। ব্যাটারি বসে গেছে স্যার, নতুন ব্যাটারি কিনতে হবে। 2 মাস আগে না ব্যাটারি কিনলে? ব্যাটারি হলো লাখের ব্যাপার। কোনো ব্যাটারি 2 দিনে শেষ হয়, আবার কোনোটা 2 বছর চলে। ঠিক না হিমু ভাই? বলেই ড্রাইভার আমাকে চোখ টিপ দিল। বাধ্য হয়ে আমাকেও চোখ টিপ ফেরত দিতে হলো। সে আমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে চাচ্ছে। কাজের লোক, বুয়া, মালি, ড্রাইভার, দারোয়ান, এদের রসুনের বোটা হয়ে থাকাই নিয়ম। একজনের অপরাধ সবার অপরাধ। ড্রাইভার বলল, 5,000 টাকা দেন স্যার, নতুন ব্যাটারি নিয়ে আসি। তবে আজ গাড়ি বের করতে পারবেন না। পল্টু স্যার ড্রাইভারকে ব্যাটারি টাকা দিয়ে আমাকে নিয়ে বই কিনতে বের হলেন। আমরা রিক্সা করে যাচ্ছি। যথাসময় এবং যথা জায়গায় একজন টাকা ভর্তি মানিব্যাগ নিয়ে ছুটে এলো এবং চেঁচাতে লাগলো, মুরব্বি, এই মানিব্যাগ কি আপনার? পল্টু স্যার বললেন, কে? সোহাগ না? কেমন আছো? যুবক চোখ মুখ কুঁচকে ফেলে বলল, ভালো আছি পল্টু ভাইজান। পল্টু স্যার বলল, এই মানিব্যাগ আমার না, আমারটা পকেটেই আছে, মনে হয় অন্য কারোর। আমি বললাম, ভাই মানিব্যাগটা আমার, পকেট থেকে পড়ে গেছে, খেয়াল করি নাই। সোহাগের বন্ধুরা এগিয়ে আসছিল। সোহাগের ইশারায় তারা পিছনে সরে গেল। সোহাগ আমার দিকে তাকিয়ে বলল, আপনার যে মানিব্যাগ তার প্রমাণ কি? এখানে কত টাকা আছে বলতে পারবেন? আমি বললাম, এখানে আছে 1910 টাকা। ভাই আপনি গুনে দেখেন। পল্টু স্যার বললেন, দেখি। আমি গুনে দেই। টাকা গুনতে আমার ভালো লাগে। বইয়ের পাতা উল্টাতে যেমন ভালো লাগে, টাকা গুনতেও ভালো লাগে। টাকা গোনার সময় মনে হয় বইয়ের পাতা উল্টাচ্ছি। টাকা গুনে দেখা গেল 1910 টাকাই আছে। কাকতালীয় ব্যাপার ছাড়া কিছুই না। সবার জীবনেই কাকতালীয় ব্যাপার ঘটে, আমার বেলায় একটু বেশি বেশি ঘটে। সোহাগকে হতভম্ব অবস্থায় রেখে আমরা চলে এলাম। পল্টু স্যার বললেন, আমার সমস্ত বিষয় সম্পত্তি এই ছেলের পাওয়ার কথা, আমার কোনো ওয়ারিশ নাই। আমি বললাম, স্যার আপনার কি অনেক টাকা পয়সা? পল্টু স্যার বললেন, হ্যাঁ। আমি বললাম, এত টাকা কিভাবে করেছেন? পল্টু স্যার বললেন, আমি করব কিভাবে? আমার বাবা করেছেন, ব্যবসা করতেন। কিসের ব্যবসা কিছুই জানি না। তার কথা ছিল যেদিন 20 কোটি টাকার সম্পদ হবে সেদিন তিনি তবা করে টাকা রোজগার বন্ধ করবেন। তবা করার সুযোগ কি পেয়েছিলেন স্যার? না। যেদিন তবা করার কথা ছিল সেদিন সকালবেলায় নাস্তা খাবার সময় মাংসের টুকরা গলায় আটকে গেল। আমি তখন তার সামনে বসে নাস্তা খাচ্ছিলাম। আমি বুঝতেই পারি নাই বাবা মারা যাচ্ছেন। আমি ভাবছি বাবা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন কেন। তারপরেই ধুম। ধুম কি? ধুম করে ওনার মাথাটা টেবিলে পড়ে গেল। তুমি আবার ভেবো না, মাথা খুলে টেবিলে পড়ে গেছে। ওনাকে সহই পড়েছে, মাথা টেবিলে লেগে ধুম শব্দ হয়েছে। ও আচ্ছা। পল্টু স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ধুম বলা ঠিক হয় নাই, বলা উচিত ধুম ঝনঝন। ধুম করে মাথাটা টেবিলে লাগলো। টেবিলে পানির যে গ্লাস ছিল সেটা মেঝেতে পড়ে ভেঙে ঝনঝন শব্দ হলো। কাজেই ধুম ঝনঝন। আমি স্যারের দিকে তাকিয়ে আছি। বাবার মৃত্যু যে কারোর কাছে ধুম ঝনঝন হতে পারে তা আমার ধারণাতে নেই। একজন সর্ববিষয়ে নির্বিকার মানুষ এ ধরনের কথা বলতে পারে? উনি কি মহাপুরুষদের মতো চরম নিরাসক্তদের একজন? মহাপুরুষ সম্পর্কে আমার বাবার ধ্যান ধারণা এরকমই। মহাপুরুষদের নানা লক্ষণ বলতে গিয়ে তিনি বলেছেন, আসক্তি। চরম আসক্তির অন্য নাম নিরাসক্তি।
মহাপুরুষরা সর্ববিষয়ে যে নিরাসক্তি দেখাইয়া থাকেন তাহা চরম আসক্তির অন্য পরিচয়। তোমাকে উদাহরণ দিয়া বুঝাই। মনে করো, এক লোকের মদ্যপানের কিছু নেশা আছে। সেই ব্যক্তি মাঝে মধ্যে কিছু মদ্যপান করিবে, তাহার জন্য নানান আয়োজন করিবে, মদ্যপানের সময় চাটের ব্যবস্থা, সঙ্গীত শ্রবণের ব্যবস্থা ইত্যাদি। এই লোকই যখন মদ্যপানের চরম আসক্তি দেখাইবে, তখন সে শুরিখানায় উপস্থিত হইবে। তখন তার চাটের প্রয়োজন নাই, সঙ্গীতেরও প্রয়োজন নাই, মধ্য হইলেই হইল। এই আসক্তি আরও বাড়িলে মদ্যপানেরও প্রয়োজন ফুরাইবে। নেশার বস্তু থাকিবে, কিন্তু নেশা থাকিবে না। এক গাদা বই কিনে বাসায় ফিরে দেখি ড্রাইভারের ঘরের সামনে বেঞ্চিতে সোহাগ বসে আছে, হাতে সিগারেট। পল্টু স্যারকে দেখে সে সিগারেট লুকানোর চেষ্টা করল। স্যার তার দিকে ফিরেও তাকালেন না। হাত ভর্তি বই নিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উঠলেন। এখনই তাকে বই পড়া শুরু করতে হবে। খেজুর আলাপের সময় নেই। ড্রাইভার চাপা গলা ডাকলো, হিমু ভাই, শুনে যান, আপনার সঙ্গে কথা আছে। সোহাগ ভাইজান কি জানি বলবে, আপনি ওনারা চিনেন তো? আমি বললাম, দেখা হয়েছে, ওস্তাদ মানুষ। সোহাগ সিগারেট ছুঁড়ে ফেলে বলল, যে দেখা হয়েছে সেই দেখা কোনো দেখাই না, তোমার সঙ্গে আসল দেখা বাকি আছে। আমি বললাম, আসল দেখা কখন হবে? রোজ হাসরের ময়দানে? রোজ হাসর আমি তোমারে দেখাই দিব। মানিব্যাগ আনো। মানিব্যাগ তো জমা দিয়ে দিয়েছি। কোথায় জমা দিয়েছ? গুলশা থানার ওসি সাহেবের কাছে জমা দিয়েছি। উনি যেন আসল মালিককে ফেরত দেন। আমাকে গুলশান থানা চিনাও? চলো আমার সঙ্গে থানায়, ব্যাগ রিলিজ করে নিয়ে আসো। ড্রাইভার আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মানিব্যাগ দিয়ে দেন হিমু ভাই, এই লোক কিন্তু ডেঞ্জার। আমি সোহাগের দিকে তাকিয়ে বললাম, ভাইজান আপনি নাকি ডেঞ্জার? সোহাগ বেঞ্চি থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, প্রমাণ চাস? তুই প্রমাণ চাস? সে যে ডেঞ্জার এটা প্রমাণ করার জন্যই বোধহয় তুই তুই করে বলছে। তবে একটা হাত পকেটে ঢুকেছে, মনে হচ্ছে রাজস্থানী বস্তু বের হবে। কি কথা বলস না কেন? প্রমাণ চাস? আমি বললাম, প্রমাণ সবাই চায়। পাকিস্তানি মিলিটারি প্রমাণ চেয়েছে, হিন্দু না মুসলমান এই প্রমাণ। অনেককেই লুঙ্গি খুলে যন্ত্রপাতি দেখাতে হয়েছে। ড্রাইভার ভীত গলায় বলল, ভাইজান এখানে কিছু করবেন না, যা করার বাইরে গিয়া করেন। সোহাগ রাজস্থানী ছুরির বোতাম টিপে যাচ্ছে, জিনিস বের হচ্ছে না। আমি বললাম, নষ্ট হয়ে গেছে নাকি? সোহাগ আগুন চোখে তাকালো। আমি বললাম, নষ্ট জিনিস পকেটে রাখা ঠিক না। তারপর আবার করেছেন টিপাটিপি। এই জিনিস পকেটে রাখবেন, হঠাৎ আপনা আপনি খুলে যাবে, পুট করে আপনার বিচি একটা খুলে পড়ে যাবে। তখন সবাই আপনাকে ডাকবে এক বিচির সোহাগ। ড্রাইভার মহা চিন্তিত গলায় বলল, হিমু ভাই এসব কি বলেন? আপনি কারে কি বলতেছেন নিজেও জানেন না। সোহাগ বলল, জানবে, 24 ঘন্টার মধ্যে জানবে। যদি না জানে, আমি পিতামাতার সন্তান না, আমি জারুর সন্তান। ড্রাইভার সোহাগের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। সে ঝামেলা চায় না। গাড়ির তেল, ব্যাটারি, টায়ার এসব মাঝে মাঝে চুরি করে সে জীবনটা পার করে দিতে চায়। ঘরে ঢুকে দেখি পল্টু স্যার বই নিয়ে বসে গেছেন। তার মুখ প্রশান্ত। যে লেখক এই বইটি লিখেছেন তিনি দৃশ্যটা দেখলে আরাম পেতেন। অবশ্যই তার কাছে মনে হতো তার লেখক জীবন সার্থক। স্যার, চা কফি কিছু লাগবে? না। লেবু শরবত করে দিব? ক্লান্তি দূর হবে। তাহলে করে দাও। রান্নাঘরে ঢুকে দেখি লেবু নেই। আমি স্যারকে বললাম, স্যার ঘরে লেবু নেই, লেবু ছাড়া লেবুর শরবত করে দেব? দাও। লেবুর শরবত দিয়ে চেষ্টা করতে থাকো লকারটা খুলতে পারো নাকি, রিং ঘোরাতে থাকো, একসময় না একসময় খুলবেই। 7টা মাত্র সংখ্যা। আমার ধারণা অতি গুরুত্বপূর্ণ কোনো কিছু লকারে আছে। কি আছে মনে করতে পারছি না। আমি লকারের রিং ঘোরাচ্ছি। শুরু করেছি 0 দিয়ে। এ তো দেখি ভয়াবহ ব্যাপার। মোট কতবার ঘোরালে একবার না একবার বিশেষ সংখ্যাটা চলে আসবে, তাই বা কে জানে। বাদলকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। অঙ্ক তার কাছে ছেলে খেলা। আমি রিং ঘুরিয়েই যাচ্ছি। রানু টাকা নিয়ে এসেছে। সবটা আনতে পারেনি, 1300 টাকা এনেছে। টাকার সঙ্গে প্লাস্টিকের 2টা আইসক্রিমের বাটি, একটা বাটিতে মোরগ পোলাও, অন্য বাটিতে ফিরনি। দুটাই সে নিজে রান্না করেছে। আমার ধারণা ওই দিনের খাবারটা ফেরত দিতে চাচ্ছে। মনে হচ্ছে এই মেয়ে ঋণ রেখে মরে যাওয়া টাইপ না। রানু বলল, আপনি এই বাড়ির কে বলুন তো? আমি দারোয়ানকে বললাম, হিমু সাহেবের ফ্ল্যাটে যাব। দারোয়ান চেনে না। আমি এ বাড়ির চাকর, ভদ্র ভাষায় গৃহভৃত্য। বাবু কহিলেন, বুঝেছ উপেন টাইপ।
আমাকে চেনার কথা না, চাকরের পরিচয় ফ্ল্যাটের পরিচয় না। রানু বলল, আপনি কেন সবসময় আমার সঙ্গে এইভাবে কথা বলেন? ওই যে বুড়ো মানুষটা ইজি চেয়ারে বসে বই পড়ছেন, তিনি আপনার কে হন? মুনিব হন। উনি মুনিব, আমি ভৃত্য। অসম্ভব, উনি আপনার বাবা। আমি চেহারা দেখেই বুঝেছি। কথাবার্তার এই পর্যায়ে পল্টু স্যার ঘাড় ঘুরিয়ে তাকালেন এবং চিন্তিত ভঙ্গিতে বললেন, হিমু, বাবুই পাখি তালগাছ ছাড়া অন্য কোথাও বাসা বাঁধে না? জি না স্যার। যদি সব তালগাছ কেটে ফেলা হয় তখন ওরা কোথায় বাসা বাঁধবে? ওরা একটা সমস্যায় তো পড়বেই, অন্য কোনো গাছে ট্রাই করবে। কোন গাছ? আমার ধারণা সুপারি গাছে প্রথম চেষ্টা করবে। পল্টু স্যার চিন্তিত ভঙ্গিতে বললেন, জিনিসটা অদ্ভুত না? বাবুই পাখিদের তালগাছেই বাসা বাঁধতে হবে? গভীর কোনো চিন্তার বিষয় এর মধ্যে আছে। চিন্তার বিষয় তো আছেই। ওই মেয়ে কে? স্যার, আমাদের বাবুর্চি। পল্টু স্যার খুবই অবাক হয়ে বললেন, আমাদের বাবুর্চি আছে? জানতাম না তো। নিজেদের বাবুর্চি আছে, অথচ আমরা হোটেল থেকে খাবার এনে খাচ্ছি কেন? আমি বললাম, আজই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সে তার রান্নার স্যাম্পলও নিয়ে এসেছে। দুপুরে আপনাকে খেতে হবে মোরগ পোলাও আর ফিরনি। খেয়ে যদি আপনার পছন্দ হয় সঙ্গে সঙ্গে চাকরি পার্মানেন্ট। পল্টু স্যার বললেন, একবেলা রান্না খেয়ে তার রন্ধনশৈলী বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমি বললাম, তাহলে এক সপ্তাহ রাধুক, এক সপ্তাহ পরে বিবেচনা করা হবে। মেয়েটার নাম কি? স্যার, আপনিই জিজ্ঞেস করুন। আমি রানুর দিকে তাকালাম। সে আমাদের কথাবার্তায় পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেছে। বিভ্রান্ত হওয়াই স্বাভাবিক। অতি বুদ্ধিমতীরাও বিভ্রান্ত হবে। পল্টু স্যার হাতের বই বন্ধ করে চোখের চশমা ঠিক করলেন। চশমা ঠিক করা মানে চশমার ফাঁক দিয়ে দেখার চেষ্টা। পল্টু স্যার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনার সময় এই কাজটা করেন। নাম কি বলো? রানু। রান্না কোথায় শিখেছ? মার কাছে শিখেছি। মনে করো তুমি কই মাছের ঝোল রান্না করছো। সাধারণ লবণ দিয়ে রান্না করলে যে স্বাদ হবে, বিট লবণ দিয়ে রান্না করলেও কি একই স্বাদ হবে? বিট লবণ দিয়ে যে মাছের ঝোল রান্না করা যায় এটাই আমি জানি না। কোন রান্নাটা তুমি ভালো পারো? ইলিশ মাছের ডিমের ঝোল। পল্টু স্যার আমার দিকে তাকিয়ে বললেন, হিমু, চট করে একটা ইলিশ মাছ নিয়ে এসো। আমারও হঠাৎ করে কেন জানি ইলিশ মাছের ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে। বাবুর্চির চাকরি পার্মানেন্ট হবে কিনা তা ইলিশ মাছের ডিম রান্নার উপর নির্ভর করবে। রানুর হতভম্ব ভাব ক্রমেই বাড়ছে। একসময় সে গা ঝাড়া দিয়ে উঠল, কঠিন গলায় বলল, একটা ভুল হচ্ছে। আমি বাবুর্চির কাজের জন্য এ বাড়িতে আসিনি। আমাকে এসব কেন বলছেন? আমাকে দেখে কি বাবুর্চির মতো লাগছে? পল্টু স্যার আমার দিকে সাহায্যের জন্য তাকালেন। রানুর কথায় তিনিও খানিকটা হকচকিয়ে গেলেন। আমি বললাম, রানু শোনো, আয়া বা বাবুর্চি এরা দেখতে আলাদা হয় না। এদের কোনো আলাদা পোশাকও নেই। এবং সত্যি কথা বলতে কি, তোমার ভাবভঙ্গির মধ্যে কিছু বাবুর্চির ভাব অবশ্যই আছে। পল্টু স্যার ভরসা পেয়ে বললেন, অবশ্যই অবশ্যই, খুবই সত্যি কথা। কথাবার্তা বুয়া টাইপ, ঝগড়া ঝগড়া ভাব। আমি বললাম, তারপরেও তোমাকে বাবুর্চির চাকরি অফার করায় তোমার যদি সম্মান হানি হয়ে থাকে তাহলে আমি এবং স্যার আমরা দুজনই দুঃখিত। পল্টু স্যার বললেন, হ্যাঁ দুঃখিত, তবে বাবুর্চির কাজের মধ্যে কোনো অসম্মান নেই। পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি বাবুর্চি ছিলেন, যেমন অ্যারিস্টটল, লিওনার্দো দা ভিঞ্চি। রানু বলল, ওনারা বাবুর্চি ছিলেন? পল্টু স্যার বললেন, অবশ্যই। নিজেরা নিজেদের খাবার রান্না করে খেতেন। এখন তুমি বলো, বেতন কত চাও? রানু বলল, বেতন কত চাই মানে কি? তুমি নিশ্চয়ই বেতন ছাড়া কাজ করবে না। আর আমার পক্ষেও আকাশ পাতাল বেতন দিয়ে বাবুর্চি রাখা সম্ভব না। লকার খোলা যাচ্ছে না। রানু বলল, আমরা একই কথাবার্তা ঘুরে ফিরে করছি। হয় আপনি কনফিউজ, নয়তো আমি কনফিউজড। আমি এখন চলে যাচ্ছি, কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম। পল্টু স্যার সালামের জবাব না দিয়ে বইয়ে মন দিলেন। পাতা উল্টে বইয়ের দিকে ঝুঁকে এলেন। তার চোখ চকচক করতে লাগলো। রানু আমার দিকে তাকিয়ে বলল, আমি কি আপনার সঙ্গে আলাদা 1 মিনিট কথা বলতে পারি, আড়ালে? আমি বললাম, আড়ালে যাবার দরকার নেই, এখানেই কথা বলতে পারো। স্যার বই পড়া শুরু করেছেন, এখন কোনো কিছুই তার মাথায় ঢুকবে না। তাকে এই ছাগলা, এই পাগলা বলে গালি দিতে পারো, তিনি কিছুই বুঝবেন না। রানু কঠিন গলায় বলল, আপনি দয়া করে অন্য ঘরে আসুন প্লিজ। আমি রানুকে নিয়ে রান্নাঘরে গেলাম। এ বাড়িতে শুধুমাত্র রান্নাঘরে 2টা প্লাস্টিকের টুল আছে, পিঁড়ির আধুনিক সংস্করণ। রানুকে বসতে বললাম, সে বসলো না। থমথমে গলায় বলল, আপনি কি সত্যি ওনার সার্ভেন্ট? চাকর বলতে লজ্জা লাগছে বলে সার্ভেন্ট বলছি। আমি বললাম, সরাসরি চাকর বলতে পারো, লজ্জা পাওয়ার কিছু নেই। ভৃত্যকে স্বয়ং রবীন্দ্রনাথ উঁচু মর্যাদা দিয়েছেন। তার বিখ্যাত
লাইন আছে, আমি তব মালঞ্চের হব মালাকর, মালাকর বেটা চাকর ছাড়া কিছু না। হাই লেভেলের কথা বন্ধ করে সরল করে বলুন, ঘটনা কি? আপনি চাকর হবেন কেন? আমি একটা জরুরি মিশন নিয়ে এখানে কাজ করছি। কি মিশন? পল্টু স্যার বহু টাকার মালিক, 20 কোটি টাকার বেশি তো বটেই। উনি মারা গেলেই সোহাগ নামের একজন পুরো সম্পত্তির মালিক হবে। আমার মিশন হচ্ছে উনি যাতে দ্রুত মারা যান সেই ব্যবস্থা করা। তার মানে? ভদ্রলোকের সময় ঘনিয়েছে, 2টা কিডনি নষ্ট। আমাকে দেখতে হবে তিনি যেন কিডনি ট্রান্সপ্লান্টে রাজি না হন। বুঝতে পারছো? না। আমি গলা নামিয়ে বললাম, আমি এই বাড়িতে ঢুকেছি তার কিডনি দেব এই হুজুরাতে। এখন তার ধারে কাছে যাচ্ছি না। স্যারের শরীর দ্রুত খারাপ হচ্ছে, পরিকল্পনা মতো সব এগুচ্ছে। রানু বলল, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাকে এই গোপন কথাগুলো কেন বলছেন? তোমাকে বলছি কারণ তুমিও এই পরিকল্পনার অংশ। রানু প্রায় চিৎকার করে বলল, আমি কি করে এই পরিকল্পনার অংশ হব? মাজেদা খালা তোমাকে কিডনি দেবার জন্য ফিট করেছে, ঠিক বলেছি না? রানু হতভম্ব গলায় বলল, সেই কিডনি তো ওনার জন্য। অবশ্যই। তোমাকে কি করতে হবে শোনো, বউটাকে নানান কথায় ভুলিয়ে ভালিয়ে কিডনি ট্রান্সপ্লান্টটা দেরি করাবে, যেন দ্রুত কর্ম কাবার হয়ে যায়। সোহাগ ভাইজান বগল বাজাতে পারেন। রানু বলল, আপনি অতি ভয়ঙ্কর মানুষ। আমি আগেই ধারণা করেছিলাম আমার উচিত সব কিছু পুলিশে জানানো। ভুলেও এই কাজ করবে না। পুলিশও আমাদের কেনা। সবচেয়ে সহজ পণ্য হলো মানুষ। মানুষ কেনা কোনো সমস্যাই না। মানুষের মধ্যে সবচেয়ে সহজে কেনা যায় বুদ্ধিজীবীদের। তারা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন কখন বিক্রি হবেন। বকবকানিটা বন্ধ করবেন? করলাম। আমি এখন চলে যাব। তবে ভাববেন না আমি সহজ মেয়ে। একটা মানুষকে খুন করবেন আর আমি সব জেনে শুনে চুপ করে থাকবো? খুন তো করছি না, নেচারের উপর নির্ভর করছি। নেচার তার কোর্সে চলবে। যথাসময়ে বই পড়তে পড়তে পটল তুলবেন, ওনার জন্য ভালো। বই পড়তে পড়তে খুব কম মানুষই মারা যায়। শুধু একজনকে পাওয়া গেছে যিনি বই পড়া শেষ করে লাইব্রেরি থেকে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে মারা গেছেন। মোগল বাদশাহ হুমায়ুন। রানু বলল, আপনার প্রতিটি কথাই অসহ্য লাগছে। আমি কি আরেকবার ওনার সঙ্গে কথা বলতে পারি? আমি বললাম, কি কথা বলবে? ওনাকে জিজ্ঞেস করে জানবো আপনি যা বললেন সেটা সত্যি কিনা। কিভাবে জানবে? সরাসরি জিজ্ঞেস করবে? আমাকে ফাঁসাবে? আপনার ভয় নেই, সরাসরি কিছু জিজ্ঞেস করব না। আমি বোকা না, আমি বোকা মেয়ে না। রানুকে আবার পল্টু স্যারের কাছে নিয়ে গেলাম। পল্টু স্যার বই থেকে মুখ তুলে আনন্দিত গলায় বললেন, তোমার বেতন কত ঠিক হয়েছে? রানু বলল, স্যার আমি তো আগেই বলেছি আমি বাবুর্চির কাজ করব না। আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। পল্টু স্যার বললেন, প্রশ্নের জবাব দিতে পারবো না, দেখছো না বই পড়ছি। স্যার ছোট প্রশ্ন, হিমু নামের এই মানুষটা কি আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে নিষেধ করেছে? হ্যাঁ করেছে। তার কথা আমার কাছে অত্যন্ত যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে। কেন আমি অন্য একজনের শরীরে অংশ নিয়ে বেঁচে থাকব? যার কিডনি নিলাম তার থাকবে একটা মাত্র কিডনি, সেটা নষ্ট হয়ে গেলে বেচারার গতি কি হবে? রানু বলল, স্যার আমি যাই, সালাম আলাইকুম। একটাই অনুরোধ, আপনার কাজের লোকের কথায় আপনি বিভ্রান্ত হবেন না, আপনাকে বেঁচে থাকতে হবে। পল্টু স্যার বললেন, কেন? আমি তো সোসাইটিতে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছি না, শুধু বই পড়ছি। আমার বেঁচে থাকা মানে দরিদ্র দেশের কিছু খাবার নষ্ট করা, বাতাস থেকে কিছু অক্সিজেন নিয়ে গ্রিন হাউস এফেক্টকে এগিয়ে আনা। এসব যুক্তি কি আপনার ওই লোক আপনাকে বুঝিয়েছে? হ্যাঁ, তার যুক্তি খুবই ভালো। এখন তুমি যাও, বই পড়ছি তো। বই পড়ার সময় ফালতু কথাবার্তা খুবই অসহ্য লাগে। রানু বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। সে যে দৃষ্টি সে আমাকে দিল, ইংরেজিতে তাকে বলে অ্যাশ লুক, বাংলায় ভস্য দৃষ্টি। মুনি ঋষিদের টাইমে তারা এই দৃষ্টি দিয়ে দুষ্ট লোক ভস্য বানিয়ে ফেলতেন। সেই ভস্য গায়ে মেখে সাধনায় বসতেন। ভস্য নষ্ট হতো না, কাজে লাগতো। রানু যাবার ঘন্টা খানিকের মধ্যে বাদল এসে উপস্থিত। দরজা খুলতেই সে ঢুকলো। কিছুক্ষণ পল্টু স্যারকে জল জল চোখে দেখলো, তারপর নিচু গলায় বলল, হিমুদা, এই ভদ্রলোকের সঙ্গে কারো একজনের চেহারার মিল আছে। কে বলো তো? আমি বললাম, ফিস ফিস করে কথা বলতে হবে না। উনি যখন বই পড়ায় ব্যস্ত থাকেন তখন বাড়ির ছাদে অ্যাটম বোমা ফাটলেও উনি ঠিকমতো শুনতে পান না, ভাবেন বেলুন ফুটেছে। এই সিনড্রোমের নাম পাঠবধির সিনড্রোম। কার চেহারার সঙ্গে মিল সেটা বলো। দুজনের চেহারার সঙ্গে খুব মিল। একজন হচ্ছে আরব্য রজনীর বুড়োটা, যে ঘাড়ে চেপে থাকে, ঘাট থেকে নামে না। ঠিক বলেছ তো। আবার উনি যখন বই পড়া বন্ধ করে মাথা তুলে তাকান তখন তাকে খানিকটা টেকো মাথা আইনস্টাইনের মতো লাগে। বাদল বলল, হিমুদা, দুদিন যদি তোমার সঙ্গে থাকি তাহলে কোনো সমস্যা আছে?
ইউনিভার্সিটি বন্ধ, বাসায় যেতে ইচ্ছে করছে না। অনেকদিন তোমার সঙ্গে দেখাও হয় না, থাকবো দুদিন। থাক, রাতে ঘুমাবো কোথায়? মেঝেতে ঘুমাবি। চাকর বাকরের আত্মীয় স্বজন এলে কোথায় ঘুমায়? মেঝেতে ঘুমায়। চাকরের আত্মীয় হিসেবে দুদিন থাক, ভালো লাগতে পারে। বাদল চোখ মুখ উজ্জ্বল করে বলল, ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। ভদ্রলোক কি পড়ছেন? এখন একটা উপন্যাস পড়ছেন, 150 পৃষ্ঠার উপন্যাস। আমি সেই উপন্যাসের পাতা ব্লেড দিয়ে কেটে 70 পৃষ্ঠা করে দিয়েছি। একটা পাতার পরপরেই পাতা মিসিং। দেখতে চাচ্ছি উনি ব্যাপারটা ধরতে পারেন কিনা। ধরতে পারছেন না? ধরতে পারছেন না। উনি খুব আগ্রহ নিয়ে উপন্যাসটা পড়ছেন, প্রায় শেষ করে ফেলেছেন। বাদল মুগ্ধ গলায় বলল, দস্তয়েভস্কির উপন্যাস থেকে উঠে আসা ক্যারেক্টার। হিমুদা, আমার সঙ্গে পরিচয় করিয়ে দাও। আমি পরিচয় করিয়ে দিলাম। হাত কচলাতে কচলাতে বললাম, স্যার, এর নাম বাদল, আমার খালাতো ভাই। দুদিন আমার সঙ্গে থাকবে, খাবে, তবে বিনিময়ে কাজ করে দিবে। ফ্লোর মুছবে, কাপড় ধুয়ে দিবে, লকারটা খোলার ব্যাপারেও কাজ করবে। ওর অঙ্কের মাথা ভালো। পল্টু স্যার বললেন, গুড, ভেরি গুড। বাদল বলল, স্যার, যে বইটা পড়ছেন সেটা পড়তে কেমন লাগছে? পল্টু স্যার বললেন, পড়তে খুবই ভালো লাগছে, তবে বইয়ের অনেকগুলো পাতা নেই। কেউ একজন ইভেন নাম্বার দিয়ে শুরু প্রতিটি পাতা কেটে ফেলেছে। তাতে আমার অসুবিধা হচ্ছে না, বরং সুবিধা হচ্ছে। বাদল আগ্রহ নিয়ে বলল, কি সুবিধা স্যার? মিসিং পাতাগুলোতে কি আছে কল্পনা করে খুবই আনন্দ পাচ্ছি। আমি ঠিক করেছি এরপর যে বই পড়ব তার অড কিংবা ইভেন নাম্বারের পাতাগুলো কেটে রাখব। বাদল বলল, স্যার, আপনি তো মহাপুরুষ পর্যায়ের মানুষ, দয়া করে একটা বাণী দিন। কি বাণী দেব? বাদল বলল, আপনার মতো মানুষ যা বলবেন সেটাই বাণী। একটা গালি যদি দেন সেটাও হবে বাণী। দয়া করে আমাকে একটা গালি দিন। সত্যি গালি দেব? জি স্যার। এই মুহূর্তে তেমন কোনো গালি মনে পড়ছে না, একটু পরে দেই। জি আচ্ছা স্যার। বাদল আগ্রহ নিয়ে গালির জন্য অপেক্ষা করছে। পল্টু স্যারকে বেশ চিন্তিত মনে হচ্ছে। সম্ভবত লাখশই গালি পাচ্ছেন না, না পাওয়ারই কথা। বাংলা ভাষায় গালির সম্ভার তত উন্নত না। বেশিরভাগ গালি পশুর সঙ্গে সম্পর্কিত। কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, গাধার বাচ্চা। নতুন ধরনের গালি কিছু হয়েছে, যেমন তুই রাজাকার। আরও গালি থাকা দরকার। একটা জাতির সংস্কৃতির অনেক পরিচয় একটি হচ্ছে গালির সম্ভার। চীন দেশে গালির অভিধান পর্যন্ত আছে। আহারে, কি সভ্যতা! স্যারের ড্রাইভার এসে দরজা দিয়ে মুখ বের করে চোখ টিপল। চোখ টেপায় এর সীমাহীন পারদর্শিতা। চোখ টিপ দিয়ে বুঝিয়ে দিল বিরাট সমস্যা। আমি কাছে গিয়ে বললাম, কি সমস্যা? ড্রাইভার হাসের মতো ফ্যাস ফ্যাসে গলায় বলল, কিসলু ভাই আসছে। একা আসে নাই, দল বলে আসছে। কিসলু ভাইটা কে?